অক্সিজেন সিলিন্ডার নিয়ে শতাধিক কোটি টাকার কারসাজি। দেশে করোনায় নতুন শনাক্ত ৩২৪০ জন, আরও ৩৭ জনের মৃত্যু। আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে মাশরাফি। এমপি পাপুলকে নিয়ে কুয়েতে তোলপাড় হলেও তথ্যের অভাবে ব্যবস্থা নিতে পারছে না সরকার। দূতাবাস কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার রাষ্ট্রদূতের। করোনা মহামারীর মধ্যে উত্তরে বাড়ছে বন্যার আতঙ্ক। নিচু এলাকায় ঢুকে পড়েছে পানি। কক্সবাজারে অতিবৃষ্টিতে উদ্বোধনের আগেই জোয়ারে ভেসে গেছে কালভার্ট। কিন্তু মদটা কি আমার কাছে বৈধ মনে হচ্ছে? আমি যেটা খাই কেন বৈধ হচ্ছে আমার। কোন মদটা খান আপনি? আপনি যেটা বানাইতে পারেন। কোন জায়গা দোকানের ঠিকানাটা বলবেন? রাজধানীর লকডাউনে থাকা এলাকাবাসীর বিব্রতকর আবদার থামছেই না। মেটাতে গিয়ে অসহায় স্বেচ্ছাসেবকরা। সচেতনতার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। অক্সিজেন সিলিন্ডার কারসাজির মাধ্যমে গেল ৩ মাসে ১০০ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে একটি চক্র। কৃত্রিম সংকট সৃষ্টির পাশাপাশি মেডিকেলের বদলে ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডার বেচার অভিযোগ উঠেছে। চট্টগ্রামে এমন ১৫টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। সাখাওয়াত রিপোর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেও সাধারণ মানের একটি অক্সিজেন সিলিন্ডার বিক্রি হয়েছে ৮ থেকে ১০,০০০ টাকায়। কিন্তু মার্চের শুরুতে দেশে করোনা সংক্রমণ দেখা দিলে শুরু হয় অক্সিজেন সিলিন্ডার ব্যবসায়ীদের কারসাজি। মে এবং জুন মাসে এসে তা মারাত্মক আকার ধারণ করে। অক্সিজেন সিলিন্ডারের দাম পৌঁছায় ৩৫,০০০ টাকায়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী নগরীতে অক্সিজেন সিলিন্ডার ব্যবসায় সম্পৃক্ত ৪০টি প্রতিষ্ঠানের মধ্যে 10টি সরাসরি কারসাজির সাথে জড়িত। 10টি প্রতিষ্ঠান তারা অনিয়মের সাথে জড়িত, এটা আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি অনলাইনের 5টা ব্যবসায়ী প্রতিষ্ঠান অক্সিজেন সিলিন্ডারের সংকটে তারা জড়িত। কয়েকদিন ধরে অক্সিজেন সিলিন্ডারের দোকানগুলোতে অভিযান চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অক্সিজেন ব্যবসায়ীদের অন্তত 9 ধরনের অনিয়ম শনাক্ত করেছেন তারা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই তালিকাটি দিয়েছি। পরবর্তী যে আইনি পদক্ষেপ আছে সেগুলো গ্রহণ করা হবে। অক্সিজেন সিলিন্ডার ব্যবসায়ীদের দাবি, মেডিকেল গ্রেডের অক্সিজেনের সংকটের কারণে তারা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের অক্সিজেন সিলিন্ডার দিতে বাধ্য হচ্ছেন। এই মুহূর্তে মেডিকেল অক্সিজেন পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ, যার কারণে মানুষ ইন্ডাস্ট্রিয়ালের উপর নির্ভর। ইন্ডাস্ট্রিয়াল চালানোর পরে মানুষ সুস্থতা ভোগ করতেছে। তবে করোনা আক্রান্ত সহ শ্বাসকষ্টের রোগীদের শিল্প কারখানার অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার পাশাপাশি অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ চিকিৎসকদের। যদি কোনো কারণে আপনার ইমপিউরিটিস থাকে, পেশেন্ট মারাত্মকভাবে ক্ষতি হয়ে মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। নগরীতে চাহিদার ১/৪ অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করতে পারছে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ, যার সংখ্যা প্রতিদিন মাত্র ৩৫০। অনেকেই অপ্রয়োজনীয়ভাবে বাসা বাড়িতে অক্সিজেন সিলিন্ডার মজুত করছে। আর অক্সিজেন সংকটের এটিও একটি অন্যতম কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ৩৭ জনের প্রাণহানি হয়েছে। ১৪,০০০-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩,২৪০ জন। শনিবার করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য দেওয়া হয়। আরও জানানো হয়, শতাংশের হিসাবে পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.০৯%। দেশে করোনা সংক্রমণ চূড়ায় পৌঁছেছে নাকি ভয়াবহতম সময়ের অপেক্ষা এখনও বাকি, মেলেনি তার সুনির্দিষ্ট কোনো পথরেখা। সংক্রমণের ব্যাপকতার পাশাপাশি ক্রমেই বাড়ছে কোভিড-১৯-এ প্রাণহানির সংখ্যা। শনিবার করোনা সংক্রান্ত তথ্য নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, নতুন করে ৩,০০০-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। নমুনা পরীক্ষা অনুপাতে বেড়েছে শনাক্তের হারও। গত ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,২৪০ জন এবং এ পর্যন্ত শনাক্ত ১,০৮,৭৭৫ জন। ২৪ ঘন্টা শনাক্তের হার ২৩.০৯%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,০৪৮ জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৪৪%। গেল ২৪ ঘন্টায় করোনায় ৩৭ জনের মারা যাওয়ার তথ্য দেয়া হলেও বয়সভিত্তিক বিভাজন সহ বিশ্লেষণ জানানো হয়নি বুলেটিনে। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন এবং এ পর্যন্ত মৃত্যু ১,৪২৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১%।
সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগেই নিজেদের সুরক্ষিত রাখার পুরনো সতর্কবার্তা ছাড়া নতুন কোনো নির্দেশনা ছিল না অধিদপ্তরের বুলেটিনে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে প্লাজমা থেরাপিকে ঘিরে গড়ে উঠতে শুরু করেছে প্রতারণার বলয়। প্লাজমা দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছেন অনেকেই। এদিকে এখনও গবেষণার পর্যায়ে থাকা এই থেরাপির প্রয়োগ নিয়ে সতর্ক হবার তাগিদ করোনা মোকাবিলায় জাতীয় কারিগরি পরামর্শ কমিটির। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। দেশে কোভিড-19 সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকের ক্ষেত্রে আশা জাগিয়েছে প্লাজমা থেরাপি। সংক্রমণ থেকে সেরে ওঠার 14 দিন পর সুস্থ হওয়া ব্যক্তির রক্তরস করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির দেহে প্রয়োগ করার এই পদ্ধতিতে মিলেছে রোগ মুক্তিতে বেশ ইতিবাচক ফল। অনেকেই তাই মানবিক সহায়তায় হাত বাড়াচ্ছেন অন্যের দিকে। কেউ কেউ গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী প্লাজমা ডোনেশন প্ল্যাটফর্ম। এমন অবস্থার মধ্যে মুদ্রার উল্টো পিঠও কম নয়। প্লাজমা সহায়তা পেতে গিয়ে অনেককে হতে হচ্ছে প্রতারণার শিকারও। আমার ভাইয়ের প্লাজমা দরকার হয়েছিল। একজন বললেন যে উনি প্লাজমা দিতে ইচ্ছুক, উনি করোনা থেকে সুস্থ হয়েছেন। তো তিনি বিকাশে 2000 টাকা নিয়েছেন, কিন্তু উনি আর ফোন ধরেননি। তারপর আরেকজন ধানমন্ডি থেকেও এরকম 2000 টাকা নিয়ে আর ফোন ধরেননি। যাতায়াত ভাড়া বা মোবাইল রিচার্জ বা এসবের নাম করে বেশ অনেক টাকা হাতিয়ে গেছে। তবে এখনই প্লাজমা থেরাপির গড়পড়তা প্রয়োগে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সতর্ক করছেন ক্লিনিক্যাল ট্রায়ালের আগে এর ব্যাপক ব্যবহার নিয়েও। রেগুলার যে একটা মেথড ফলো করবে তা কিন্তু করা হচ্ছে না। টেকনিক্যাল কমিটি থেকে যে প্রোটোকলটা ট্রায়াল চলছে, ট্রায়ালটা শেষ হয়নি এখন। ট্রায়ালটা শেষ হলে কিন্তু একটা সুপারিশ চলে যাবে যে এইভাবে করো। বিশ্বের অনেক দেশই প্লাজমা থেরাপির প্রয়োগ হলেও এখনো কোনো নীতিমালা তৈরি করেনি স্বাস্থ্য অধিদপ্তর। যখন এটা একটা এস্টাবলিশ চিকিৎসা পদ্ধতি একটা এস্টাবলিশ হবে, তখনই এটার গাইডলাইন দেওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো এটাকে কোনো চিকিৎসা পদ্ধতি এভাবে বলে নাই। এখানে এটা এখনো গবেষণা পর্যায়েই আছে। বিশেষজ্ঞরা বলছেন প্লাজমা দেওয়ার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে সে ব্যক্তির শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার তোহা খানতান। সারা বিশ্বে করোনা আক্রান্ত এমন 215টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 17তম। স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণে। আমরা প্রথমে জানিয়ে দিব গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। যদি 24 ঘন্টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি নমুনা পরীক্ষা হয়েছে 14,031টি এবং এ থেকে আক্রান্ত হয়েছেন 3,240 জন এবং আজও মৃতের খাতায় যোগ হয়েছে 37 জনের নাম এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,425 জন। আমরা দেখতে পাচ্ছি যে হারে মৃত্যুবরণ করছেন সে হারে কিন্তু তার থেকে আরো বেশি মানুষ কিন্তু সুস্থ হচ্ছেন আজও 1,048 জন। আমরা চলে যাব গত 7 দিনে সংক্রমণের হারের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে 14 জুন শুরু হয়েছিল 21.65% দিয়ে, আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংক্রমণের হারটা কিন্তু বাড়তির দিকে। যদি বাংলাদেশের সংক্রমণের চিত্রের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি যে 8 মার্চ 3 জন দিয়ে শুরু হয়েছিল, সেটি কিন্তু সময়ের ব্যবধানে বাড়তে বাড়তে আমরা দেখতে পাচ্ছি আজকে 20 জুন 1 লাখের ওপরে চলে গিয়েছে। মৃতের চিত্রের দিকে যদি তাকাই তাহলে প্রথম মৃত্যুবরণ করেছিলেন একজন 18 মার্চ এবং তার 1 মাস পরে 18 এপ্রিল 84 জন। 18 এপ্রিল থেকে 1 মাস লেগেছিল 349 জন হতে এবং আজকে 20 জুন 1425 জন মৃত্যুবরণ করেছেন। বারবার কিন্তু বলা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সরকারের পক্ষ থেকে কিন্তু যে নির্দেশিত স্বাস্থ্যবিধি সেটি আসলে মানার জন্য বলা হচ্ছে। যদি আমরা এই স্বাস্থ্যবিধি না মানি তাহলে কিন্তু আমার জন্য, আমার পরিবার তথা সমাজ, পুরো রাষ্ট্রই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এই ছিল আজকের বিশ্লেষণে। করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তার কোভিড পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঘনিষ্ঠ বন্ধু সৌমেন চন্দ্র বসু। 2 দিন ধরে সর্দি জ্বরে ভুগছিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। গতকাল করোনা ও ডেঙ্গু পরীক্ষা করান তিনি। আজ বেলা 3টায় মোবাইল ফোনে দেহে করোনা ভাইরাস শনাক্তের খবর পান। তিনি মানসিকভাবে শক্ত আছেন বলে জানিয়েছেন ম্যাশের বন্ধু সৌমেন। শরীরের তাপমাত্রাও 99 নেমে এসেছে, তবে ঠান্ডা এখনও আছে। নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি। নড়াইল এক্সপ্রেসের পরিবারের বাকি সদস্যরা সুস্থ আছেন বলে জানা গেছে। এর আগে মাশরাফির শাশুড়ি ও স্ত্রীর বড় বোন করোনা পজিটিভ হন। সময় সংবাদে আরও থাকছে।
মারা গেলেন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাংবাদিক কামাল লোহানী। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর নিউমোনিয়ায় মৃত্যু, বিকেলে দাফন। কুয়েতে সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল গ্রেপ্তারের 2 সপ্তাহ পরও কোনো তথ্যই নেই বাংলাদেশ সরকারের হাতে। আনুষ্ঠানিক কোনো নথি না পাওয়ায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দেশটিতে পাপুলের অবৈধ কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ফেঁসে যেতে পারেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের কেউ কেউ। তবে অভিযোগ অস্বীকার করেছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত এহসান জুয়েলের রিপোর্ট। হাজার হাজার লোককে জেল থেকে বের করেছে। অভিযোগ দীর্ঘদিনের, ছিল পর্যাপ্ত তথ্য প্রমাণের অপেক্ষা। অবশেষে গত 6 জুন কুয়েতের আল মুশরেফ আবাসিক এলাকা থেকে দেশটির গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল। এরপর তদন্তে উঠে আসতে থাকে নানা চাঞ্চল্যকর তথ্য। 5টি অভিযোগে পাপুলের বিরুদ্ধে চলছে তদন্ত। উঠে এসেছে দেশটির সরকারের সাথে তার 34টি চুক্তির কথা। কুয়েতে তার 4টি প্রতিষ্ঠানে কাজ করেন 9000 কর্মচারী। পাপুলের সাথে ঘনিষ্ঠতা তথ্যের ভিত্তিতে অভিযোগ আনা হয়েছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়ের 2 কর্মকর্তা, একজন কর্নেল ও এক নারী ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগ আছে ইউরোপ ও গালফ ব্যাংকে ব্যাপক অর্থ পাচারের। কুয়েতিদের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের ব্যাপারেও প্রশ্ন অনেক। আমাদের কাছে কোনো তথ্য নাই, আর তাছাড়া গভর্নমেন্ট আমাদের কিছু জানাইতেছে না। কর্মচারী এগুলি পুরো সত্যতা, বুঝলেন না? এগুলি ঘটার কথা, বাতাসের কথা। কিসের তদন্ত হবে? আর বাতাসের কথা থেকে তদন্ত হয়? কুয়েতে ব্যবস্থা নেওয়া হলেও দেশে নেই দৃশ্যমান তৎপরতা। পাপুলের স্ত্রী, কন্যা, শালিকার সম্পদের হিসাব চেয়ে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। তবে কুয়েত থেকে কোনো তথ্য না পাওয়ায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ওরা কিছু বলেও না, উত্তরও দেয়। তথ্য না পেলে আমি কি করব বলেন? সরকারিভাবে সরকার জানাতে হবে যে এই অপরাধ করেছেন উনি। না জানলে আমরা কেমনে আপনার অ্যাকশন নেই? আমরা আবার সেইগুলো ভেরিফাই করব, পর্যবেক্ষণ করব, ইনভেস্টিগেট করব। পাপুল বাংলাদেশে একজন সম্মানিত সংসদ সদস্য এবং বিমান চলাচল বন্ধ থাকায় পালিয়ে যাওয়ার আশঙ্কা নেই। এই দুটি বিষয় সামনে রেখে তার আইনজীবী জামিন আবেদন করলেও তা নাকচ করেছে দেশটির আদালত। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে পাপুলের বিভিন্ন প্রতারণার বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা। টাকার জোরেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিয়ে সংসদ সদস্য বনে যান বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান 1989 সালে বিদেশে যাওয়ার আগে কাজী শহীদ ইসলাম পাপুল ছিলেন নিঃস্ব। তবে আদম ব্যবসায় রাতারাতি ভাগ্য পরিবর্তন হয় তার। টাকার জোরে আওয়ামী লীগের নেতাদের কাঁধে ভর করে পার হয়েছে নির্বাচনী বৈতরণী। গত সংসদ নির্বাচনের মাত্র বছর দুয়েক আগে এলাকায় আসেন কুয়েতে মানব পাচারে অভিযুক্ত লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নামেন। মহাজোটের পক্ষে জাতীয় পার্টির নমিনেশন পেয়েও মোহাম্মদ নোমান অদৃশ্য কারণে ভোটের 9 দিন আগে নিষ্ক্রিয় হয়ে এলাকা ছাড়েন। কিন্তু পাপুল এমপি হওয়ার পর তার সঙ্গে বনিবনা হয়নি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। নির্বাচনের পর থেকে ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক বা তেমন যোগাযোগ নাই। উনি দলের মাধ্যমে কোনো কাজ করেন না, উনি ওনার কাজ ব্যক্তিগতভাবে করেছেন। নির্বাচনে চলার ভিতরে উনি ওনার ইনভেস্ট ছিল প্রতি মাসে 11,000 টাকা করে অফিসে চা চক্রের জন্য উনি দিছে। নির্বাচন শেষ হওয়ার পর আর কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। বাহিরে আটক হয়েছে, টিভির পর্দা দেখলে আমাদের মাথা হেঁট হয়ে যায় যে সারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, আমাদের এলাকার মান ইজ্জতের ক্ষুণ্ণ হয়। আমাদের দাবি হইল উনি যদি সত্যিকার দোষী হয় তাহলে দোষীর বিচার হবে। এলাকার এমপির আর কি ওনার মার নামে চিকিৎসা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। এই হয়তো 8 মাস বা 1 বছর হবে এই প্রতিষ্ঠানে চিকিৎসা হচ্ছে না। যদি আবার পুনরায় চিকিৎসা হতো তাহলে আমাদের এলাকার মানুষের জন্য আর কি উপকৃত হতো। সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম সংরক্ষিত আসনের সংসদ সদস্য। আতিয়া সজল, সময় সংবাদ, লক্ষ্মীপুর। করোনা ভাইরাসের কারণে বিলম্ব মাসুল ছাড়াই বিদ্যুৎ বিল পরিশোধের সরকারি নির্দেশনা থাকলেও আদায় করা হচ্ছে মাসুল। সঙ্গে লাগাম ছাড়া ভুতুরে বিলের বোঝা। বিতরণ সংস্থা ডিপিডিসি বলছে জরিমানার টাকা পরে সমন্বয় করা হবে। ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা না মেনে জরিমানা নিলেও এই ব্যাপারে এখনও ধোঁয়াশায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মোশাহিদ জনির রিপোর্ট। সরকার ডিক্লারেশন দিল
যে 3 মাসের কোনো জরিমানা লাগবে না, 30 দিনের ভিতরে বিল দেওয়া যাবে। এখন আমি বলছি, উনি বলে যে আমাদের কিছু করার নাই, আমার এখানে দিতে হলে জরিমানা সহই দিতে হবে। বিল গেলে আপনার আসতেছে আপনার 4000 5000 টাকা। 6টা 12টা ছিল না, বিদ্যুৎও কোনো খরচ হয়েছে না, বিল তো হাজার হাজার টাকা আসছে। একদিকে কোভিড-19-এর প্রাদুর্ভাব, অন্যদিকে অর্থনৈতিক স্থবিরতা। পরিস্থিতি মোকাবিলায় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত 3 মাসের আবাসিক গ্রাহকের বিদ্যুতের বিল নেওয়া বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। এমন মানবিক ঘোষণার বিপরীতে বকেয়া মাসের বিল 10 থেকে 12 গুণ পর্যন্ত বেশি আসার পাশাপাশি এখনই আদায় করা হচ্ছে জরিমানা। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক জানান, কোথাও জরিমানা আদায় করা হলে সেটা সমন্বয় করা হবে। জরিমানা যদি করে থাকে সেটা আমরা স্ক্রুটিনি করবো, এটা আমরা সমন্বয় করবো, এটা করবো, এটা হওয়ার কথা নয়। অপরদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, বিতরণ সংস্থাগুলোকে বাড়তি বিলের ব্যাপারে এর আগে সতর্ক করা হলেও জরিমানা আদায়ের ব্যাপারে এখনো মন্ত্রণালয়কে কিছুই জানায়নি সংস্থাগুলো। মন্ত্রণালয়ের সাথে এখন আলোচনা হয় নাই, কারণ মন্ত্রণালয় আলোচনা করলে তো আমি জানতাম। মিটার রিডিং একরকম, আর বিলের কাগজে টাকার অঙ্কটা অনেক গুণ বেশি। করোনাকালে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত গ্রাহকদের কাছ থেকে ভুতুরে বিল আদায়ের পাশাপাশি জরিমানা আদায়টা যেন গলায় কাটা হয়ে দেখা দিয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাড়ি না গিয়ে বিল করার ক্ষমতা বিতরণ সংস্থাগুলোর নেই। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। চলে গেলেন ভাষা সৈনিক ও প্রবীণ সাংবাদিক কামাল লোহানী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। করোনা সংক্রমিত হয়ে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ভর্তির পর নিউমোনিয়া আক্রান্ত হন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কামাল লোহানীকে সমাহিত করা হবে। গৌরবোজ্জ্বল একটা অধ্যায়ের পরিসমাপ্তি। সকাল 10টা রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চলে যান আবু নাঈম মোহাম্মদ মুস্তফা কামাল লোহানী। কামাল লোহানী হয়েই ছিলেন বাঙালির একান্ত আপনজন হয়ে। দেশের সব অর্জনে যিনি থাকবেন অনন্তকাল। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন বা মানবতা বিরোধী অপরাধীদের বিচার, সব ক্ষেত্রে ছিল যার দৃপ্ত পদচিহ্ন। বয়স হয়েছিল 86 বছর। বেশ কয়েক মাস ধরে শারীরিক অবস্থা ভালো ছিল না তার। শেষ 17 জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে। করা হয় করোনার পরীক্ষা। শুক্রবার তার করোনা টেস্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার বিকেলে তাকে নিয়ে আসা হয় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভারে। ছিলেন লাইফ সাপোর্টে। সেখানেই শনিবার সকাল 10টায় মৃত্যুবরণ করেন কামাল লোহানী। আইসিইউতে যত চিকিৎসা পাওয়া দরকার ছিল আমরা সবগুলো করার চেষ্টা করেছি। ওনাকে আমরা ভেন্টিলেশন দেওয়া ছিল, লাইফ সাপোর্টে ছিল, কিন্তু ওনার ব্লাড প্রেশার এত কমে গেছে যে ব্লাড প্রেশার আর উঠে নাই। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 1934 সালে জন্ম নেন কামাল লোহানী। যেখানে কাটিয়েছেন জীবনের অনেকগুলো বছর, সেখানে তাকে সমাহিত করার কথা জানিয়েছেন স্বজনেরা। আমরা ওনাকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের পারিবারিক অবস্থানে, আমার মার কবরেই ওনাকে আমরা সমাহিত করব। শোকাবহ সময়ে এসেছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তার চলে যাওয়ায় দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে জানিয়েছেন তিনি। এরকম মহান ব্যক্তি তো যুগে যুগে জন্মায়, কালে ভদ্রে তাদের এই আশা এবং এই অসময়ে চলে যাওয়া জাতির এক ভীষণ ক্ষতি, অপূরণীয় ক্ষতি। বিকেলে তার সাবেক কর্মস্থল উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে। ফুলের শ্রদ্ধা জানান তার অনুরাগীরা। সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য 2015 সালে 21 পদকে ভূষিত হয়েছিলেন তিনি। সংস্কৃতিজন কামাল লোহানী ছিলেন ক্রান্তির প্রতিষ্ঠাতা। চলে গেলেও দেশের ক্রান্তিকালে তার আদর্শ নিশ্চিন্তভাবেই প্রেরণা যোগাবে সামনে এগিয়ে যাবার। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু হলেও মিলছে না টিকিট। ভাড়া 3-4 গুণ বেশি রাখার অভিযোগ। ফ্লাইট কম হওয়ায় ভোগান্তি, দাবি এয়ারলাইন্সের। করোনা বিপর্যয়ের মধ্যে এবার উত্তরে ভয়াবহ বন্যার ভয় দেখা যাচ্ছে। নিচু এলাকায় পানি ঢুকে পড়ায় ভাঙন আতঙ্কে দিন কাটছে তিস্তা নদী তীরের বাসিন্দাদের। বিস্তারিত রিপোর্টে। ভারী বর্ষণে হু হু করে বাড়ছে তিস্তার পানি। এতে বন্যার আশঙ্কায় আতঙ্কও যেন বাড়ছে তিস্তা পাড়ের জনপদে। তীব্র গরমে হিমালয়ের বরফ গলতে শুরু করলেও পাহাড়ি ঢল আসেনি এখনো। তাতেই কয়েক ঘন্টার বৃষ্টিপাতে নদীর পানি 15 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের দুয়ানিতে তিস্তা ব্যারেজ পয়েন্টে ইতিমধ্যেই জারি হয়েছে রেড অ্যালার্ট। বৃষ্টি হচ্ছে প্রচুর,
এটা হচ্ছে আমাদের রেড অ্যালার্ট জারি করছে, মানে আমার স্থাপনা যেটা মেইন সমস্যা বাদ এবার এখনো পর্যন্ত আমাদের কানে আসেনি। গতবারে যেটা ভাঙছিল সেটারও কাজ হয়নি ওইভাবে, এবারও আবার বেশি করে ভাঙতেছে। আমাদের যদি এটা ভাঙন রোখা না যায় তাহলে যে কোনো সময় রংপুর লালমনিরহাট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। একের পর এক দুর্যোগে দিশেহারা উত্তরের মানুষ, এর সঙ্গে নতুন করে যোগ হলো বন্যা ও তিস্তার ভাঙন আতঙ্ক। সবচেয়ে ঝুঁকিতে আশ্রয় প্রকল্পে মাথা গোঁজা রংপুরের গঙ্গাচড়ার পরিবারগুলো। হঠাৎ করে কালকে পানি এসছে, আমরা ওখানে থাকতে পারছি না বাচ্চা কাচ্চা নিয়ে। ফসল ভুট্টা যে আবাদি জমিগুলো আছে, এখানে আবাদি জমিও ঠিক মতন তুলতে পারে নাই পানির কারণে। কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের পানিও বাড়ছে দ্রুত। এতে চর ও দ্বীপচরগুলোর নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। ধরলা, তিস্তা ও দুধকুমার সহ বেশ কয়েকটি নদীর পানিও বাড়ছে হু হু করে। নদীর পানি বাড়বে লেগছে, বাড়লেই তো বাড়ি ঘর দিয়ে তলাইবে। সব পানি কি করবো, কি খামো? যদি বন্যায় আমার পানি উঠে আমরা কোথায় যাব, কি খাবো? এদিকে গাইবান্ধার সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে তলিয়ে গেছে চর ও জেলার নিম্নাঞ্চল। ভাঙন দেখা দেয়ায় আতঙ্ক বাড়ছে নদীপাড়ের বাসিন্দাদের। রওজায়ে জাবিদা ঐশী, সময় সংবাদ। এই মুহূর্তে গাইবান্ধার ফুলছড়িতে আছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু, সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, কি অবস্থা এখন? জাফর, আপনাকে ধন্যবাদ। গাইবান্ধার যে নদ নদীগুলো আছে এই নদ নদীগুলো কিন্তু ক্রমেই ফুলে ফেপে উঠতে শুরু করেছে। আপনাকে যদি বলি যে গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি 20 সেন্টিমিটার বেড়েছে, সেই সাথে ঘাঘর, তিস্তা এবং করতোয়ার পানিও কিন্তু বাড়তে শুরু করেছে। আর এই পানি বাড়ার কারণে এই নদ নদীগুলোর তীরবর্তী যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলগুলো ইতিমধ্যেই তলিয়ে যেতে শুরু করেছে। আপনাকে যদি আমি বলি যে আমরা এখন অবস্থান করছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীরে একটি চরে, সাঁতারকান্দি চর। এই চরে আমরা যেটি দেখেছি যে কৃষকরা এই নদীর উপকূলে যে জেগে ওঠা যে চরগুলো আছে সেই চরে যে বর্ষালি ধান লাগিয়েছিলেন, তারপর পাট লাগিয়েছিলেন, এই একই সাথে ধৈঞ্চা বলে একটি ধৈঞ্চা লাগিয়েছিলেন, সেই ধৈঞ্চাও কিন্তু এই ক্ষেতগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে এই নদ নদীগুলোতে পানি বাড়ার কারণে পানি বাড়ার সাথে কিন্তু পাল্লা দিয়ে বিভিন্ন এলাকায় যে ভাঙন, সেই নদী ভাঙন কিন্তু শুরু হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি এবং সুন্দরগঞ্জের বিভিন্ন পয়েন্টে ইতিমধ্যেই ভাঙন শুরু হয়ে গেছে। মানুষের ফসলের ক্ষেত ভেঙে যাচ্ছে নদীগর্ভে, সেই সাথে ঘরবাড়ি চলে যাচ্ছে। এইভাবে কিন্তু মানুষের যে নিঃস্ব হওয়ার তালিকা সেইটি কিন্তু ক্রমেই দীর্ঘ হচ্ছে। পাশাপাশি আপনাকে বলে রাখি যে এই নদ নদীর পানি বাড়ার কারণে মানুষের মধ্যে যেমন ভাঙন আতঙ্ক আছে, বন্যা আতঙ্কও কিন্তু দেখা দিয়েছে। কারণ আপনাকে বলে রাখি যে গেল বছর আমরা যেটি দেখেছি যে ব্রহ্মপুত্র নদ সহ ঘাঘর, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কারণে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল গতবার। সেই বন্যায় 37টি পয়েন্ট ভেঙে গেছিল বিভিন্ন জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের, এবং এইসব বাঁধের পয়েন্টগুলো ভেঙে যাওয়ার ফলে আমরা যতটুকু জেনেছি যে এই এলাকার কিন্তু হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, অনেকের ঘরবাড়ি সেবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই কারণে এই পানি বাড়ার কারণে গতবার বন্যায় যে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো আছে সেগুলো কিন্তু এখনো পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি। সবগুলো ক্ষতিগ্রস্ত বাঁধ কিন্তু এখনো সংস্কার কিংবা পুনর্নির্মাণ না করার কারণে মানুষের মধ্যে বন্যা এবং ভাঙনের আতঙ্ক আছে। তো জাফর, এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে নদ নদীর পানি বৃদ্ধির সবশেষ খবর। গাইবান্ধার ফুলছড়ি থেকে সেখানকার নদ নদীর পানি বৃদ্ধির খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। এদিকে কক্সবাজারে ভারী বর্ষণে উদ্বোধনের আগেই কালভার্ট ধসে পড়ায় দুর্ভোগে পড়েছেন প্রায় 1.5 লাখ মানুষ। এদিকে কালভার্টটি নির্মাণে ত্রুটির দায় একে অপরের ওপর চাপাচ্ছে পৌরসভা ও স্থানীয় জনপ্রতিনিধি। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ধসে পড়া এই কালভার্টটি উদ্বোধনের দিন তারিখ ঠিক হয়নি এখনো। গেল বুধবার ঘটে এর সরিল সমাধি। স্থানীয়রা জানান, দেশের সবচেয়ে বড় শুটকি মহাল নাজিরার টেকের প্রবেশদ্বারে 1 মাস আগে নির্মিত হয় কালভার্টটি। কয়েকদিনের ভারী বর্ষণে কালভার্টটি ধসে পড়ায় ভোগান্তিতে পড়েছেন প্রায় 1.5 লাখ যাতায়াতকারী। এতে ব্যাহত হচ্ছে শুটকি মহালে পণ্য আনা নেয়া কার্যক্রম। অনেক পানি যাওয়ার কারণে ব্রিজের দুনো সাইডে মাটি ছিল না। ভারী বর্ষণের আর স্বাভাবিক জোয়ারের পানি বেড়ে যাওয়াতে এখন ব্রিজটা দেবে গেল। আমাদের টাকা পয়সা দিয়ে নাও দিয়ে আসা যাওয়া করতে হচ্ছে। আমার এক গাড়ি মাছ আসছে,
ওইটা সকালে আসি এখানে পৌঁছার পরে ওই সাগরে পানিতে চলাচলে ডুবে গেছে। কালভার্টটি কক্সবাজার পৌরসভা ঠিকাদারের মাধ্যমে নির্মাণ করা হয়। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, প্রবল বর্ষণে এটি ধসে পড়েছে। উভয় পাশ থেকে যখন মাটি সরে গেছে বালি, তো তখন এটা ব্রিজটা নিচের দিকে একটু দাবি গেছে। তবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, কাউন্সিলরের উদ্যোগে কালভার্টটি নির্মিত হয়। ধসে পড়া কালভার্টটি নাজিরাটেক ও কুতুবদিয়াপাড়াকে সংযুক্ত করেছিল। মাত্র 40 ফুট দূরে জায়গার অত্যায়নে নির্মিত হচ্ছে আরও একটি ছোট ব্রিজ, তবে সেটি এখনো অক্ষত আছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বৃষ্টিতে নষ্ট হওয়ায় বগুড়ার পাইকারি বাজারে বেড়েছে সবজির দাম, ফলে ক্রেতাদের সবজি কিনতে হচ্ছে দ্বিগুণ দামে। বগুড়া থেকে মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। রেড জোন চিহ্নিত বগুড়ার হাট বাজারগুলোতে চলছে জমজমাট বেচাকেনা, কিন্তু কয়েকদিনের বৃষ্টি বাড়িয়ে দিয়েছে সবজির দাম। চাষি ও ব্যবসায়ীদের দাবি, বৃষ্টিতে ক্ষেত নষ্ট হয়, ফলন কমেছে। জেলার মহাস্থানগড় পাইকারি হাটে পটল, করলা, বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি 30 থেকে 35 টাকায়, আর বরবটি, ঝিঙ্গা প্রতি কেজি 20 থেকে 22 টাকায় বিক্রি হচ্ছে। বর্তমান যে দাম, সেই দাম মোটামুটি ভালো আছে, আর এই আবহাওয়ার কারণে ফসলটা আমাদের ভালো হচ্ছে না। বটবটি কালাই লিয়াচ্ছিলাম, মোটামুটি বাজার 30 টাকা বাজার বেচলাম, জাংলা ভেঙে গেছে, কালাই আর জমিতে নাই, হচ্ছে না, জমিতে মাল নাই। এই জন্য কৃষকের তেমন একটা সুবিধাজনক কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না। করোনার জন্য হাট থেকে সবজি সরবরাহ কমায় এবং যানবাহন খরচ বেড়ে যাওয়ায় দরের তারতম্য হয়েছে দাবি পাইকারদের। ঢাকা চিটাগাংয়ে যেহেতু লকডাউন চলতেছে, গাড়ি ঘোড়া যেতে যাচ্ছে না, এই জন্য প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে খুচরা বিক্রেতা বেশি লাভের জন্য তারা বেশি দামে বিক্রি করতেছে। বাজারে আমদানি কম, চাহিদা বেশি, গাড়ি খরচা বেশি, তারপর আপনার লেবার খরচা বেশি, বস্তা খরচ, সুতলি খরচ, হাবিজাবি খরচের জন্য একটু বেড়ে যায়। বগুড়ায় এবার 6000 হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে, যার মধ্যে গত কয়েকদিনের বৃষ্টিতে 1000 হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। রাজধানীতে লকডাউনে থাকা এলাকায় প্রতিনিয়তই বিব্রতকর আবদারের মুখোমুখি হতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। হটলাইনে ফোন করে একজন মাদকদ্রব্য চাইলেন। স্বেচ্ছাসেবকদের উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুন্নাফ রশিদের রিপোর্ট। মদটা কি আমার কাছে বৈধ মনে হচ্ছে? আপনি কোন মদটা খান? আপনি কোন জায়গা দোকানের ঠিকানাটা বলবেন? এলাকা ভিত্তিক লকডাউনে থাকা পূর্ব রাজাবাজার এলাকার এক বাসিন্দা টেলিফোনে এভাবেই জানাচ্ছিলেন নিজের এই অযাচিত চাহিদার কথা। প্রতিদিনই এমন শতেক ফরমায়েশের মুখোমুখি হচ্ছেন স্বেচ্ছাসেবীরা। রাত প্রায় 12টা 50 বাজে, তখন আমাদের নাকি ইমার্জেন্সি এখন 2টা ডাব প্রয়োজন। আপনি কি আসলে অসুস্থ কিনা বা আপনার মেডিকেল প্রেসক্রিপ্ট কিনা? প্রায় 1টার দিকে আমাদের হটলাইন থেকে যখন ওনাকে ফোন দেওয়া হয়েছে, তখন উনি বলতেছে যে আমার যা ড্রাগ প্রয়োজন ছিল, অসুস্থ ছিল, সে চলে গেছে। ফোন দিয়ে বলো স্যালাইন লাগে, আনার পর উনি বলতেছে যে উনি আমাদের এলাকার বাইরে থাকে। এটা হচ্ছে আমাদেরকে বিভ্রান্ত করা। পূর্ব রাজাবাজার এলাকার লকডাউনে আটকে পড়া মানুষদের আবদার মেটাতে বিভিন্ন সময়ে এসব স্বেচ্ছাসেবকদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এই ধরনের আবদার প্রশ্নবিদ্ধ করছে লকডাউনে থাকা এলাকায় স্বেচ্ছাশ্রম দিতে আসা বাপ্পির মতো 80 জন মানুষের উদ্যোগকে। সাধারণত কোনো ধরনের পেশেন্টের মেডিসিন লাগবে, এটা কন্ট্রোল রুমে শোনা মাত্রই আমরা যত দ্রুত সম্ভব এনে দিই। নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান স্বেচ্ছাসেবকদের, সমন্বয়কদের। আমরা তাদের কোনো চাহিদাকে অযৌক্তিক বলবো না। আপনার কাছে যে প্রয়োজনটা আপনি একটু চিন্তা করেন, ওইটা ছাড়া আপনার জীবনটা এখন চলবে কিনা, আরেকজনের জীবন যে এখানে সংকটমূর্ণ আছে, সেইখানটা আপনি একটু চিন্তা করে আমাদেরকে সেই সুযোগটা দেন। করোনা সংক্রমণ রোধে গত 10 জুন থেকে রেড জোন হিসেবে চিহ্নিত করে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন ঘোষণা করা হয়। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। করোনায় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে আরও সুরক্ষা বাড়াতে সরকারের কাছে দাবি জানিয়েছে ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি নামের চিকিৎসকদের একটি সংগঠন। বিকেলে অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে তারা বেশ কয়েকটি দাবি তুলে ধরে। করোনায় আক্রান্ত হয়ে যে সমস্ত চিকিৎসক মারা গেছেন তাদের প্রণোদনা দ্রুত প্রদান করার তাগিদ দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে। একই সঙ্গে বেসরকারি চিকিৎসকদের জন্য প্রণোদনা ঘোষণারও দাবি জানান তারা। কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে যেসব ডাক্তাররা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের জন্য ঘোষণাকৃত প্রণোদনার অর্থ দ্রুত প্রদান করবার জন্য সরকারকে অনুরোধ করছি।
কোভিড-19 মৃত্যুবরণকারী বেসরকারি ডাক্তারদের জন্য প্রণোদনা প্রদানের দাবি জানাচ্ছি। মানসম্মত ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বা পিপিই প্রদান করতে হবে। পিপিইর ন্যায্য মূল্য নিশ্চিত করে তা সহজলভ্য করতে হবে। আমরা মনে করি যে একটি লক্ষ্য নির্ধারণ করে একটি রোড ম্যাপের মাধ্যমে আমরা যদি কাজ করি তাহলে এই লক্ষ্যে আমরা সফল হতে পারব। দীর্ঘ ৩ মাস পর আন্তর্জাতিক রুটে শুধু কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইট চালু হলেও মিলছে না টিকিট। যাত্রীদের অভিযোগ, জুলাই পর্যন্ত অধিকাংশ টিকিট বিক্রি দেখিয়ে ৩ থেকে ৪ গুণ বেশি ভাড়া নিচ্ছে এয়ারলাইন্সটি। ফলে বিপদে পড়েছেন ইউরোপ আমেরিকাগামী হাজার হাজার প্রবাসী ও শিক্ষার্থী। যদিও এয়ারলাইন্সটির দাবি ফ্লাইট কমে যাওয়ায় যাত্রীদের কিছুটা ভোগান্তি হচ্ছে। সিভিল এভিয়েশন বলছে, কোয়ারেন্টিন সুবিধা সীমিত হওয়ায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বেশি ফ্লাইটের অনুমোদন দেওয়া যাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। করোনা মহামারীর কারণে প্রায় ৩ মাস বন্ধের পর ১৬ জুন থেকে সীমিত পরিসরে বাংলাদেশ বিমানকে লন্ডনে একটি ও কাতার এয়ারওয়েজকে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হলেও টিকিট নিয়ে অনিশ্চয়তা কাটেনি যাত্রীদের। টিকিট প্রত্যাশীদের চাপ সামলাতে না পেরে ফ্লাইট চালুর ৩ দিনের মাথায় ঢাকা অফিস বন্ধ করতে বাধ্য হয় কাতার এয়ারওয়েজ। যাত্রীদের অভিযোগ, এয়ারলাইন্সগুলো সংকটের সুযোগ নিচ্ছে। নিয়মিত ফ্লাইটে বিজনেস ক্লাসের কিছু টিকিট মিললেও দাম চড়া। কোনোভাবেই আমরা কাতারের টিকিট পাচ্ছি না। কাতার এয়ারওয়েজ আসলে সবগুলো টিকিটই বুক দেখাচ্ছে, তা প্রায় ৩ লাখ থেকে ৪ লাখ টাকার উপরে দেখাচ্ছে। আলটিমেটলি কিন্তু আমরা জানি না কি হতে যাচ্ছে, বা আমরা আদৌ আমাদের মাস্টার্সটা আমি নিজে কন্টিনিউ করতে পারবো কি। সব এয়ারলাইন্সের চেষ্টা করেও টিকিট ওকে করতে পারছে না। জার্মানিতে আমার কাজের খুব অসুবিধা হচ্ছে। তবে বাড়তি ভাড়া আদায় সহ অন্যান্য অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে কাতার এয়ারওয়েজ। পাচ্ছে না কথাটা ঠিক না, অনেকটা সবাই তো যেভাবে একসাথে যদি ট্রাই করে একটু হয়তো সময় লাগতে পারে। আমাদের তো আগে সপ্তাহে ২১টা ফ্লাইট ছিল, তার মানে যদি ১০০০ জন করে আমাদের প্যাসেঞ্জার ক্যারি করার সামর্থ্য ছিল, এখন আমরা এক সপ্তাহে ১০০০ জন নিতে পারছি। আমাদের আবেদন জানিয়েছি সিভিল এভিয়েশনের কাছে যে আমাদের ফ্লাইটটা বাড়ানোর জন্য। এদিকে ট্রাভেল এজেন্টরা বলছে, আরও এয়ারলাইন্সকে ফ্লাইট চালুর অনুমোদন দিলে এই সংকট হতো না। যেসব এয়ারলাইন্স আগ্রহী আছেন ফ্লাইট অপারেশন করতে চাচ্ছেন, তাদের সবাইকে আমার মনে হয় পারমিশন দিয়ে দেওয়া উচিত। ২১শে জুন থেকে এমিরেটস ও পর্যায়ক্রমে আরো কয়েকটি এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়ার কথা জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। তবে ভাড়া নিয়ে কিছু করার নেই বলেও দাবি করেন তিনি। সংখ্যা আমরা বেশি বাড়াতে পারছি না আপাতত, আকাশপথে চলাচলটা যাতে নিরাপদ হয়। আমরা চেয়েছিলাম অন্যান্য এয়ারলাইন্সগুলো দিতে, বাট ওই সময়ে যখন আমরা 11 তারিখে ডিসিশনটা নিলাম, তখন কাতার এয়ারওয়েজ ছাড়া আর কোনো অপশন ছিল না। আইআটার যে রেগুলেশন আছে, এতে আমরা রেগুলেটর হিসেবে কখনো এই ভাড়ার ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো অধিকার নাই। ২১শে মার্চ চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধের আগ পর্যন্ত ৩ মাসে দেশে ফিরেন প্রায় ৭.৫ লাখ যাত্রী। পরে চার্টার ফ্লাইটে ১৭,০০০ যাত্রী বাংলাদেশ ছেড়ে গেলেও বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী ও বিদেশ পড়ুয়ারা ফিরতে পারেননি। এখনো বেশিরভাগ দেশ বাংলাদেশি যাত্রী চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ অনেকটা এককভাবেই মোকাবিলা করছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী সংকট। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন সহ নানা কারণে ১৯৭৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পালিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গার অবস্থান এখন বাংলাদেশে। নানা জটিলতায় তাদের ফেরত পাঠানো যাচ্ছে না, তার সাথে যুক্ত হয়েছে করোনা সংকট। প্রশাসনের ২ শীর্ষ কর্মকর্তা স্বীকার করলেন, করোনা পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। নতুন পুরাতন মিলিয়ে দেশে আশ্রয় নেওয়ার রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। নানা সময় লোক দেখানো কিছু কার্যক্রম ছাড়া মোটেও এগোয়নি প্রত্যাবাসন প্রক্রিয়া। দীর্ঘ সময়ের শরণার্থী জীবন থেকে মুক্তি নিয়ে স্বদেশে ফেরার আকুলতা রোহিঙ্গাদের। ৫ বছর আছে তো ২ মাস আগে আসছি তো আছে খন কারণে আইছে নির্যাতনার কারণে সম্পত্তি মেলে আসছি দে আর দেশের বেশা বেশি টুরের নিজের ফুজিও আছে তার ভালোর বাসার মাঝে গৌসি বুড়ি ফেসারা বুড়ি বিয়ারাম লই অশান্তির মাঝে নীতি বুড়া বুড়ি বা মক্কলে নিজের দেশের মনত গড়ি গড়িয়ে হাঁটে। রোহিঙ্গাদের কারণে নানা সমস্যায় জর্জরিত স্থানীয়রা। তাই করোনা মহামারীকে পুঁজি করে প্রত্যাবাসন প্রক্রিয়াকে দীর্ঘায়িত না করতে মিয়ানমারকে বিশ্ববাসীর চাপ অব্যাহত রাখার দাবি রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এই নেতার। আমি অনুরোধ করব আমাদের সরকারের কাছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, যাতে করোনার উসিলা নিয়ে প্রত্যাবাসন ক্রিয়া বিলম্বিত না হয়। আর প্রশাসনের এই ২ শীর্ষ কর্মকর্তা স্বীকার করলেন, করোনা পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।
আশা করা যায় যে এই পরিস্থিতির উত্তরণ ঘটলে হয়তো এই প্রত্যাবাসন কিংবা অন্যান্য সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো অনেক গতি পাবে। আমরা প্রত্যাবাসন হিসাবে আমরা রেডি আছি। সরকার যে মুহূর্তে সিদ্ধান্ত দেবে আমরা ওই কার্যক্রম শুরু করে দেব। রোহিঙ্গা প্রত্যাবাসনে 2018 সালের 15 জানুয়ারি বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে। এরপর কয়েক দফা বৈঠকের পরও এখনো পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো কার্যকর অগ্রগতি হয়নি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অক্সিজেন সিলিন্ডার নিয়ে শতাধিক কোটি টাকার কারসাজি। দেশে করোনায় নতুন শনাক্ত 3240 জন, আরও 37 জনের মৃত্যু। আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে মাশরাফি। এমপি পাপুলকে নিয়ে কুয়েতে তোলপাড় হলেও তথ্যের অভাবে ব্যবস্থা নিতে পারছে না সরকার। দূতাবাস কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার রাষ্ট্রদূতের। বিদ্যুৎ কোনো খরচ হয়েছে না, বিল তো হাজার হাজার টাকা আসছে। 3 মাসের কোনো জরিমানা লাগবে না, বিল দেওয়া যাবে। উনি বলে যে আমাদের কিছু করার নাই, জরিমানা সহই দিতে হবে। করোনা দুর্যোগে গ্রাহকের ঘাড়ে ভুতুরে বিদ্যুৎ বিলের বোঝা। সরকারি নির্দেশনা না মেনে বিলম্ব মাশুল আদায়, জানে না মন্ত্রণালয়। এবং করোনা মহামারীর মধ্যে উত্তরে বাড়ছে বন্যার ভয়। নদ নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে নিচু এলাকা। আতঙ্কে তীরবর্তী এলাকার মানুষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।